চলো আজকে আমরা সেট 4 কমপ্লিট করব এবং খুব ইউনিক স্টাইলে যেগুলো ম্যাথ আছে সেই ম্যাথগুলো আমরা খুব ইউনিক পদ্ধতিতেই করব। আগের দিনের সেট অনেকেরই খুব ভালো হয়েছে, যাদের যে ম্যাথগুলো হয়নি সেই ম্যাথগুলো আজকে বুঝে নাও। 46 নম্বর ম্যাথ বলছে একজন বিক্রেতা 1 টাকায় 12টি দ্রব্য বিক্রি করলে 4% ক্ষতি হয়, আর 1 টাকায় কটি দ্রব্য বিক্রি করলে বিক্রেতার 44% লাভ হবে। সেম টু সেম একই অঙ্ক পুরোপুরি কপি পেস্ট হয়েছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো। কেউ কি বলতে পারবে এটা কোন বই থেকে তোলা হয়েছে? চঞ্চল ঘোষ স্যারের বইয়ের লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে তোলা হয়েছে এবং সম্ভবত লাস্টের দিকেই এই ম্যাথগুলো রয়েছে। আমি আজকের যে এই ম্যাথটার যে পদ্ধতি দুটো করাচ্ছি আমি, একটা হচ্ছে একদম বেসিক, যে কনসেপ্টটা সচরাচর সবাই বলে না, মানে কিভাবে হচ্ছে কেউ বলতে চায় না, সেটাও আমি করাচ্ছি এবং তারই সাথে একদম শর্টকাট ওয়ে যেটা মুখে মুখে করা যায় সেটাও আমি বলছি। তোমরা নিশ্চয়ই শর্টকাট ওয়েতেই আনসার করেছো এবং আমি চাইও পরীক্ষায় তোমরা শর্টকাট ওয়েতেই করো, কিন্তু যে বেসিক কনসেপ্টটা সেটা অনেকেই বলতে চায় না বা বলতে পারেও না, তো সেটা আমি একটু চেষ্টা করি তোমরা যাতে বুঝতে পারো। দেখো ভালো করে আগে বেসিকটা করে নিই, তারপর আমি শর্টকাটটা দেখাচ্ছি। তিনটে পদ্ধতি দেখাচ্ছি এই ম্যাথটার। চলো, এক হচ্ছে বেসিক। বেসিকটা কি বলছে দেখো, 1 টাকায় 12টি দ্রব্য বিক্রয় করলে 4% ক্ষতি হয়। তার মানে বিষয়টা হচ্ছে যে 12টির দাম 1 টাকা। তাহলে একটার দাম কি হবে? একটা লজেন্সের দাম হবে 1/12 টাকা। একটা লজেন্সের দাম হচ্ছে 1/12 টাকা। বিষয়টা হচ্ছে যে 4% তার ক্ষতি হয়ে গেছে। বিষয়টা কি, যে তার 4% ক্ষতি হয়ে গেছে। আচ্ছা, 4% ক্ষতি মানে কি বলতে চাইছে বলো? যে ওনার 100 পয়সায় বিক্রি করার কথা উনি 96 পয়সায় বিক্রি করেছে, বা ওনার 100 টাকায় বিক্রি করার কথা উনি 96 টাকায় বিক্রি করেছে। তার মানে 96 টাকা যখন বিক্রয় মূল্য ওনার, মানে 96 টাকা যখন ওনার বিক্রয় মূল্য, একটু লিখেই দিই, যখন বিক্রয় মূল্য তখন একটা লজেন্সের দাম, একটির দাম কত? 1/12 টাকা। এই যেটা আমরা একটু আগেই বার করলাম, যখন 96 টাকা বিক্রয় মূল্য তখন একটার দাম কত? 1/12 টাকা। তাহলে যখন 1 টাকা বিক্রয় মূল্য, 1 টাকা যখন বিক্রয় মূল্য, তখন একটার দাম কত হবে? 1/12/96 টাকা। এটা আমরা এখানে উল্টে লিখতে পারি ঠিকঠাক করে। আচ্ছা, এটা আমরা পরের লাইনে লিখি। এবার প্রশ্নে বলেছে যখন ওনার 44% লাভ হবে, টাকায় কটা বিক্রি করলে 44% লাভ হবে, তার মানে বিক্রয় মূল্য কত? 144 টাকা যখন ওনার বিক্রয় মূল্য, তখন একটির দাম কত হবে? তখন একটির দাম হবে 1/12। 96 নিচে একটা 1 আছে, উল্টে যদি দিই, মানে এটা তো ভাগ, উল্টে দিলে 1/96, আর 144 মানে গুণ 144, তখন একটার দাম কত? এটা। আচ্ছা, 12 দিয়ে 144কে যদি কেটে দিই তাহলে 12 দিয়ে 96 কেটে দিলে 8, তাহলে কি পেলাম? একটির দাম 1/8 টাকা। কখন? না, যখন 144 টাকা বিক্রয় মূল্য। তাহলে এবার আমরা আলটিমেট কি বলতে পারি, যে না 1/8 টাকায় একটা পায়। 1/8 টাকায় কটা লজেন্স পাচ্ছে? 1/8 টাকায় একটি লজেন্স পাচ্ছে, কারণ একটি লজেন্সের দামই তো 1/8 টাকা। এই যে একটির দাম 1/12, একটির দাম 1/12/96, তাহলে একটির দাম কত? 1/8 টাকা। তাহলে 1/8 টাকায় একটি লজেন্স পাই, উল্টে লিখছি। 1/8 টাকায় যদি একটি লজেন্স পাই তাহলে 1 টাকায় কটা লজেন্স পাবো? এই যে বলেছে 1 টাকায় কটি দ্রব্য বিক্রি করলে, মানে 1 টাকায় কটা দ্রব্য বিক্রি করবো এবার, তাহলে 1 টাকায় 1/8টি লজেন্স পাবো। চলো, তাহলে এই 1-এর নিচে একটা 1 আছে, গুণ 8 উপরে উল্টে যাবে আর 1 নিচে চলে আসবে। সব 1 আর 8-এর সাথে গুণ করলে 8, আর নিচে 1 লিখতে হয়, না লিখলেও হয়, কোনো অসুবিধা নেই। তাহলে 1 টাকায় কটি লজেন্স বিক্রি করতে হবে? না, 8টি। এই হচ্ছে বেসিক কনসেপ্ট। অনেক বড়োভাবে এটা তো আমরা পরীক্ষায় করব না, কিন্তু আমরা যেভাবে করি পরীক্ষায় কনসেপ্ট ছাড়াই করে আসি শর্টকাট ওয়েতে। শর্টকাটটা সবাই বলে দেয়, আমি একটু বেসিকটা বা লং প্রসেসটা বলার চেষ্টা করলাম যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। এত তোমরা পরীক্ষা হয়তো মনেও নাও রাখতে পারো এবং রাখবেও না, আমি জানি।
তোমরা কিভাবে করেছো, যারা করেছো সঠিক উত্তর, তারা হয় এই প্রসেসে করেছো যে N1 ইন্টু রেট 1, এটাই সব থেকে বেস্ট ওয়ে, এবং N2 ইন্টু রেট 2। যারা করেছো আমার কাছে তারা জানো, যারা করোনি তারা মিস করে গেছো, ডেফিনেটলি করানো হবে। তাহলে N1 মানে কি বলো? N1 মানে কতগুলো ছিল প্রথমে? 12টি দ্রব্য। আর রেট 1 মানে কত ছিল? 4% ক্ষতি, মানে 96। আচ্ছা, N2 মানে কতগুলো দ্রব্য হবে সেটা আমরা জানবো, তাহলে N2 এর জায়গায় N2 লিখে রাখছি। আর রেট 2 কত আছে? রেট 44% লাভ, মানে 144। ব্যাস সিম্পলি কাটাকাটি করো, 12 দিয়ে 144কে কাটলে 12, 12 দিয়ে 96 কাটলে 8, তাহলে N2 সমান সমান কত পেলাম? 8। ব্যাস, এটা মুখে মুখেও করতে পারতে তোমরা, এইভাবে উত্তর পাবে 8টি, অপশান ডি। অথবা আমি যেইভাবে করি পরীক্ষার সময় তোমরাও সেইভাবে ইমপ্লিমেন্ট করতে পারো। আমি কি করি দেখো, 4% ক্ষতি মানে এরকমভাবে লিখি 96, আর বিক্রি করবে 144%, এই 44% লাভে, তার মানে বিক্রি করবে 144। এবার বলো, যখন 12টা বিক্রি করছে তখন তো ক্ষতি হচ্ছে, তার মানে লাভ করতে গেলে আরও কম বিক্রি করতে হবে, তবেই লাভ হবে। এটা তো সিম্পল ফান্ডা। তাহলে আমরা যখনই বেশি আছে সেটা বেশির নিচে লিখব, আর যেটা কম আছে সেটা নিচে বার করব। বাস, 12 আছে বেশির নিচে লিখেছি, দেখো 144-এর নিচে 12 লিখেছি, 96-এর নিচে 12 লিখলে কিন্তু ভুল হবে। বেশি আছে, আমাকে কম বার করতে হবে, তাহলে বেশির নিচে বেশিটা লিখবো, কমের নিচে কম বেরোবে। ব্যাস এইটুকুনি মাথায় রাখলেই হবে। 12 দিয়ে 144কে কাটো, 12 দিয়ে 12কে গুণ করলে 196 হয়। তার মানে আচ্ছা উল্টোভাবে ভাবো, 144 থেকে যদি 12 ভাগ করি, 144কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলেই 12, তাহলে 96কে 12 দিয়ে ভাগ করলে উত্তর হবে 8। এইটুখানি তোমরা পরীক্ষায় করে আসতে পারলে উত্তর 8ই হবে, এবং যে কোনো ম্যাথই হবে। এই ধরনের ম্যাথ চঞ্চল ঘোষ স্যারের বইতেও আছে, সুবিদ্যা স্যারের বইতে আছে, বিভিন্ন রাইটারের বইতে আছে। শুধু কনসেপ্টটা আমি 2-3 রকমভাবে করে দিলাম। পরীক্ষায় এইভাবে করতে পারো, দ্য বেস্ট, অনেক তাড়াতাড়ি হবে। এটা না পারলে এটাতে করতে পারো, দ্য বেস্ট। আর বড়টাতে একদমই যেও না, পরীক্ষা ওটা করলে চাকরি পাওয়া সম্ভব নয়। চলো 47 নম্বর ম্যাথে আসছি, কারণ হয়েছে 47 নম্বর ম্যাথ। ওকে, 400 বলছো, চলো দেখি। একটি দ্রব্যের বিক্রয় মূল্য 80 টাকা বৃদ্ধি পাওয়ায়, আচ্ছা একটা দ্রব্যের মূল্য 80 টাকা বেড়ে গেছে, তার জন্য বিক্রেতা 7% ক্ষতির পরিবর্তে 13% লাভ হয়ে গেছে। ধরে নিচ্ছি এইটা হচ্ছে মিডিল, 7% ক্ষতি হওয়ার কথা ছিল, মানে 93 টাকায় বিক্রি হওয়ার কথা ছিল, সেখানে 13% লাভ হয়ে গেছে, মানে 113% হয়ে গেছে। আচ্ছা 113 হয়ে গেছে, এটাও পার্সেন্টেই দিয়ে দিই। 93% হওয়ার কথা ছিল, সেটা হয়ে গেছে 113%, মানে কি কত পার্সেন্ট জাম্প করে গেল দেখো, 20% জাম্প করেছে। 7 আর 13, 20% বেড়ে গেছে। কেন বেড়ে গেছে 20%? না, দ্রব্যটার মূল্য 80 টাকা বাড়িয়ে দিয়েছে, তার জন্য। মাত্র 80 টাকা বাড়িয়ে দিয়েছে বলে 20% দ্রব্যটার দাম এদিক ওদিক হয়ে গেছে। তাহলে আমরা একদম সিম্পলি বলতে পারি 20% মানে 80 টাকা। তাহলে 100% মানে, আর 1% মানে লিখলাম না, ওটা এবার কিন্তু বোকা কেস হয়ে যাবে। তোমরা এখন ম্যাচিওর হয়ে গেছো। 20% মানে যদি 80 হয়, বলো 20কে 4 দিয়ে গুণ করলেই 80, তাহলে 100% মানে কত হবে? 100কে 4 দিয়ে গুণ করলে 400। আর না হলে তোমরা সেই ঐকিক নিয়ম করো, 20% মানে 80, 1% মানে 80/20, 100% মানে 80/20 ইন্টু 100। এটা বোকা কাজ। তাহলে উত্তর হবে কত? 400। চলো পরবর্তী ম্যাথে আসছি, 48 নম্বর ম্যাথ। বলছে যে ক্রয়মূল্য বিক্রয়মূল্যের অনুপাত 10। আচ্ছা 10 টাকায় কিনে কেউ যদি 11 টাকায় বিক্রি করে, তাহলে তো দেখতেই পাচ্ছি যে 10 টাকাতে ওনার 1 টাকা লাভ হয়েছে। বলেছে লাভের শতকরা হার কত? শতকরা মানে 100তে কত? 10 টাকায় 1 টাকা লাভ, 100তে তার মানে 10% লাভ হয়েছে। ব্যাস, একদম বাচ্চাদের অঙ্ক দিয়ে দিয়েছিল ভুল করে, কিন্তু এরকম বাচ্চাদের অঙ্ক 3-4টে থাকবে। চলো 49 নম্বর ম্যাথ কি বলছে দেখো। মেদিনীপুর এবং হাওড়া থেকে 2টি ট্রেন একই সময় একে অপরের দিকে যথাক্রমে, আমি দুটো প্রসেসে করাচ্ছি এই ম্যাথটা। যারা প্রথম প্রসেস বুঝতে পারবে না তাদের জন্য দ্বিতীয় প্রসেস, দুটোই ভালো, তোমাদের যেটা মনে হবে সেটা করবে। বলেছে যে অপর দিকে যথাক্রমে 50 কিমি/আওয়ার এবং 40 কিমি/আওয়ার বেগে যাত্রা শুরু করে। যখন তারা মিলিত হয় তখন দেখা যায় একটি ট্রেন অপর একটি ট্রেনের থেকে 15 কিমি বেশি দূরত্ব অতিক্রম করছে। মেদিনীপুর ও হাওড়ার মধ্যে দূরত্ব কত? খুব ভালো একটা ম্যাথ, কনসেপ্ট আছে, একটু বুঝলেই হয়। আচ্ছা আমি যদি ধরি মেদিনীপুর থেকে হাওড়ার দূরত্ব এতটা মানে কতটা আমি জানি না। আচ্ছা আমি ধরে নিচ্ছি যে ওরা যদি দুজন 1 ঘন্টা চলে, 1 ঘন্টা, তাহলে এই ট্রেনটা 50 কিলোমিটার আসবে, যার 1 ঘন্টা গতিবেগ কত? 50।
এখানে বলে দিয়েছে 1 ঘন্টায় আসবে 50 আর এই ট্রেনটা 40, তাহলে এ আসবে 50 আর এই ট্রেনটা আসবে 40। আচ্ছা বলো, এই ট্রেনটা এটা ধরো বি ট্রেন, এটা ধরো এ ট্রেন, 1 ঘন্টা যদি দুটো ট্রেন একসাথে চলে, এ এদিকে আসছে, বি এদিকে আসছে, ঠিক আছে, তাহলে এ ট্রেনের গতি 1 ঘন্টায় বি ট্রেনের থেকে 10 কিলোমিটার বেশি। বলো এইটুকু বুঝতে পেরেছ? এ ট্রেন 1 ঘন্টায় 50 কিলোমিটার গেছে, বি ট্রেন 1 ঘন্টায় 40 কিলোমিটার এসেছে, তাহলে এ ট্রেন বি ট্রেনের থেকে 10 কিলোমিটার বেশি এসেছে 1 ঘন্টায়। এইটাতে কারোর বুঝতে অসুবিধা হয়েছে? কোনো রেসপন্স পাইনি, মানে অসুবিধা হয়েছে না হয়নি? ওকে, এখানে বলেছে তখন দেখা যায় একটি ট্রেন অপর একটি ট্রেনের থেকে 15 কিলোমিটার বেশি দূরত্ব গেছে। এখানে দেখছি 1 ঘন্টায় 10 কিলোমিটার গেছে, কিন্তু বইতে বলছে 15 কিলোমিটার। তার মানে নিশ্চয়ই আরও 30 মিনিট যদি চলতো, তাহলে আরও 5 কিলোমিটার এই ট্রেনটা বেশি যেত। এইটুকু কনসেপ্ট বোঝা গেছে না? এটা আরেকবার বলবো, আরেকবার বলুন, ঠিক আছে, নো প্রবলেম। এইটা হচ্ছে সেই দূরত্ব। এ ট্রেন গেছে 50 1 ঘন্টায়, বি ট্রেন গেছে 40 1 ঘন্টায়। আচ্ছা, এ ট্রেন যদি আর 30 মিনিট চলতো তাহলে কত যেত বলো? 25। 1 ঘন্টায় যদি 50 কিলোমিটার যায়, তাহলে 30 মিনিটে কত যাবে বলো? 25 কিনা? আর বি ট্রেন যদি আর 30 মিনিট চলে, তাহলে বি ট্রেন কতটা যাবে বলো? 20। বি ট্রেন যদি 30 মিনিট চলে, তাহলে বি ট্রেন 20 যাবে কিনা বলো? 20। তাহলে 30 মিনিট যদি চলতো, তাহলে আরও 5 মিনিট বেশি 5 কিলোমিটার বেশি চলতো এ ট্রেন বি ট্রেনের থেকে। তাহলে মোট এবার যদি 1.5 ঘন্টা হিসেব করি একবারে, এ ট্রেন যদি 1.5 ঘন্টা চলতো তাহলে যেত 75, কারণ 1 ঘন্টায় 50, 1.5 ঘন্টায় 75। আর বি ট্রেন যদি 1.5 ঘন্টা চলতো তাহলে কত যেত? 1 ঘন্টায় 40 আর 1.5 ঘন্টায় আরও 20, মানে 60। এবার এটা আমি ছবিটা এইরকমভাবে আঁকাটা ভুল হয়ে গেছে, মানে ছবিটা হবে একটা ট্রেনকে ক্রস করে গেছে। এটা হচ্ছে এ ট্রেন আর এটা হচ্ছে বি ট্রেন, আর এই যে গ্যাপটা হচ্ছে 15 কিলোমিটার, একটা ট্রেনকে ক্রস করে গেছে, হতেই পারে। এই যে 15 কিলোমিটার যে দূরত্বটা বেশি হয়েছে, কেন? কারণ এ ট্রেন 1.5 ঘন্টা চলেছে, আর 1.5 ঘন্টায় 10 আর 5 15 কিলোমিটার বেশি চলে গেছে। এতক্ষণ ধরে কনসেপ্ট বোঝানোর চেষ্টা করছি, কিন্তু এতক্ষণ ধরে বোঝানোর কোনো কথাই নেই, একদম কুইক বোঝানোর কথা। এ ট্রেন 1.5 ঘন্টায় 75 গেছে, বি ট্রেন 1.5 ঘন্টায় 60 গেছে, আর তাদের মধ্যে দূরত্ব হয়ে গেছে 15 কিলোমিটার। এটাই বলেছে যে একটা ট্রেন 50 কিলোমিটার পার আওয়ার এবং একটা ট্রেন 40 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করে, যখন তারা মিলিত হয় তখন দেখা যায় একটি ট্রেন অপর একটি ট্রেন থেকে 15 কিলোমিটার বেশি। কেন 15 কিলোমিটার বেশি? না, এ ট্রেন 1.5 ঘন্টাতে 75 গেছে আর বি ট্রেন 1.5 ঘন্টাতে 60 গেছে, তার জন্যই 15 কিলোমিটার এ ট্রেন বেশি গেছে। বলো, বুঝেছো? তাহলে দুটো ট্রেনই চলেছে কতক্ষণ বলো? 1.5 ঘন্টা। ব্যাস, তাহলে দুটো ট্রেন 1.5 ঘন্টায় কতটা গেছে? এই বি ট্রেন গেছে 60 আর এই ট্রেন গেছে 75, মোট 135 কিলোমিটার দূরত্ব ছিল ওদের মাঝখানে। মেদিনীপুর হাওড়ার মধ্যে দূরত্ব কত? 135 কিলোমিটার। এটা আমি মুখে তোমাদেরকে করিয়ে দিলাম। যদি তোমরা বুঝতে না পারো, আমি আর একটা প্রসেস করাচ্ছি। দেখো, এটা তোমরা চাইলে মুখে করে ফেলতে, এটা যেমন বোঝালাম। কী ছিল দেখো, 15 কিলোমিটার ডিস্টেন্স হয়েছে, এটা মুখে একবার আসছি, তারপরে আমি একদম বেসিক আর একটা প্রসেস করাচ্ছি। 15 কিলোমিটার ডিস্টেন্স হয়েছে, ওদের মধ্যে ডিস্টেন্স হচ্ছিল 1 ঘন্টা 10 কিলোমিটার, তার মানে আরও 30 মিনিটে 5 কিলোমিটার। 1 ঘন্টায় 10 কিলোমিটার, 30 মিনিটে 5 কিলোমিটার, মোট 15 কিলোমিটার কভার হয়ে যাচ্ছে, স্যাটিসফাই হয়ে যাচ্ছে। তার মানে 1.5 ঘন্টা করে চলেছিল। 1.5 ঘন্টায় বি ট্রেন চললে 60 যাবে, আর 1.5 ঘন্টায় এ ট্রেন চললে 75 যাবে। বাস, 135 কিলোমিটার দূরত্ব মুখে কোয়েশ্চেনের মধ্যেই হতো। স্যার বুঝতে পারেনি, বেসিক করিয়ে দিন, চলো, নো প্রবলেম, বেসিক করাই। চলো, আমরা কি জানি বলো? আমরা জানি যে দূরত্ব সমান কি বলো? গতিবেগ ইন্টু সময়। আমরা জানি যে এত তাড়াতাড়ি চলে যাচ্ছে কেন নিচে? চলো, আমরা জানি যে দূরত্ব সমান গতিবেগ ইন্টু সময়। আচ্ছা, প্রথমে একটা গতিবেগ বলে দিয়েছে 50,
সময় কত স্যার জানি না, সময়টা তাহলে আমি টি ধরে নিচ্ছি। ওকে, তাহলে টোটাল ওদের দূরত্ব কত ছিল? 50t। আর পরেরটার স্যার গতিবেগ ছিল 40, ওটাই তো সেম, একই দূরত্ব 40, আর সময় এটা স্যার T2 ধরে নিচ্ছে, আর T1 একই সময়, তো দুজনেরই তো একই সময়, তাহলে টি, তাহলে এটার দূরত্ব ছিল 40t। ওকে, এই যে দুটোর দূরত্ব, একজনের 50t, একজন বলছে সরি একটা ট্রেনের 50t আর একটা ট্রেনের 40t, এই যে দুজনের মধ্যে দূরত্বের পার্থক্য 15 কিলোমিটার। বলো বোঝা গেছে? কারোর বুঝতে অসুবিধা? ওদের সময়টা তো আলাদা লাগবে না? আলাদা কেন? আলাদা কেন? প্রশ্নেই বলেছে যে ট্রেন একই সময়ে একে অপরের দিকে যাত্রা শুরু করেছে। যদি এও 5 ঘন্টা চলতো, এটাও 5 ঘন্টা। একই সময় আসছে, কিন্তু ওদের গতিবেগটা তো ভিন্ন। তার জন্য, হ্যাঁ তার জন্য গতিবেগ ভিন্ন লিখেছি। এই যে গতিবেগ এর 50 লিখেছি, এর 40 লিখেছি, কারণ বইতে প্রশ্নে তাই দিয়েছে, একজনের 50 একজনের 40, কিন্তু সময় দুটোরই টি লিখেছি, এরও টি এরও টি, কারণ দুজনেরই একই সময়। কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে তো সময়ের পার্থক্য লাগবে, সেটা বলছি। একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে সময়ের পার্থক্য হবে, একজনের কম লাগবে একজনের বেশি লাগবে। না, তাই বলেনি তো, তাই বলেনি তো, প্রশ্ন তো তাই বলেনি। ধরো তুমি খুব জোর দৌড়াতে পারো, আমি খুব আস্তে দৌড়াতে পারি, কিন্তু দুজনেই সকাল 8টায় দৌড়াতে শুরু করলাম। তুমিও সকাল 8টায় দৌড়াতে শুরু করলে, আমিও সকাল 8টায় দৌড়াতে শুরু করলাম। আমি তোমার দিকে ছুটছি, তুমি আমার দিকে ছুটছো। হ্যাঁ, তুমি বেশি দূরত্ব চলে আসবে, আমি একটু কম দূরত্ব যাব, কিন্তু আমি দেখা গেলো 9:30টার সময় তোমার ফোন করলাম যে আর পাচ্ছি না, তুমিও দাঁড়িয়ে পড়লে আমিও দাঁড়িয়ে পড়লাম। 9:30টার সময় দেখলাম যে তুমি অনেকটা দৌড়ে চলে এসছো, কিন্তু আমি দেখলাম বেশি দূর যেতে পারিনি, কিন্তু দুজনাই 9:30 অবধি থেমে গেছি, মানে 1.5 ঘন্টায় দৌড়েছি। বুঝতে পেরেছো বিষয়টা হচ্ছে এটা? চল, তাহলে প্রথমে যে ট্রেনটা সে গেছিলো এতটা 50টি, মানে গতিবেগ ইন্টু সময়, আর দ্বিতীয় ট্রেনটা 40টি, মানে 40 ইন্টু গতিবেগ ইন্টু সময়। আর ওদের দুজনের মধ্যে যে দূরত্বের পার্থক্যটা, সেটা কত না বইতে বলে দিয়েছে 15, এই যে 15। তাহলে 40টি থেকে 50টি বিয়োগ করলে 10টি সমান সমান 15। আর টি এর ভ্যালু কত হবে? 10 দিয়ে 15কে ভাগ করলে 1.5। তাহলে টি মানে কি? সময়, যেটা আমরা সময় ধরেছিলাম কত? টি। তাহলে টি কত বেরোলো? 1.5 মানে 1.5 ঘন্টা। তার মানে দুটো ট্রেনই 1.5 ঘন্টা চলেছিল, দুটো ট্রেনই 1.5 ঘন্টা চলেছিল। তাহলে এই যে টি এর জায়গায় 1.5 বসাও, তাহলে প্রথম ট্রেনটা 50 ইন্টু 1.5, 1.5 দিয়ে 50কে গুণ করলে 75। আর দ্বিতীয় ট্রেনটা 40 ইন্টু 1.5, 1.5 দিয়ে 40কে গুণ করলে 60। ব্যাস, প্রথম ট্রেনটা 75 গেছিলো, সেকেন্ড ট্রেনটা 60 গেছিলো। টোটাল কতটা দূরত্ব গেছিলো? না 135 কিলোমিটার ওদের মাঝখানে দূরত্ব। বোঝা গেছে? যদি ক্রস নাও করে, আমি আলটিমেটলি সবার শেষে একটাই কথা বলি, যদি ক্রস নাও করে, ধরে নাও 135 মিটারের একটা দূরত্ব, চলো তাহলে এই ম্যাথটাতে কারো, হ্যাঁ বলো। বলেছি যে এই যে এ ট্রেন, আপনার একটু স্ক্রিনটা নিচে নামান। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এ ট্রেন এদিকে দেখতে পাচ্ছি না, মানে ডান দিকে একটু দেখুন। আচ্ছা বলো। হ্যাঁ, এ ট্রেন 75 কিমি গেছে আর বি ট্রেন 60 কিমি গেছে, দিয়ে 135 কিমি টোটাল গেছে। কিন্তু এখানে তো দূরত্বটা বলেছে মেদিনীপুর থেকে হাওড়া, আর যেহেতু 15 কিমি বেশি দূরত্ব চলে গেছে, কিন্তু এখানে তো দূরত্বটা বলেছে না। কি বলেছে? 135 হবে 100? না, আমি বলছি। হ্যাঁ বুঝতে পেরেছি, আমি বলে দিচ্ছি। বুঝতে পেরেছি, প্রথমে বুঝতে পারিনি। তখন দেখা যায় একটি ট্রেন অপর ট্রেনটি থেকে 15 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করেছে, বেশি দূরত্ব গেছে, ক্রস করে যায়নি। আমি এখানে ক্রস করে বলেছি, তাও হতো যদি নাও বোঝো, এমনি নর্মালি বোঝো, ক্রস করে না যায়নি, একদমই ধরো ক্রস করে যায়নি, বরং ক্রস করে বলেছি, সেটা ভুল বলেছি। ক্রস করে গেলে দূরত্বটা কমে যেত, ক্রস করে যায়নি। প্রথম ট্রেনটা 50 গেছে 1 ঘন্টায়, পরের 30 মিনিটে 25 গেছে, 75। আর সেটাই, মানে আপনার ছবি অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাতে ক্রস করে যায়নি। আমি পরের এই ভাষাটা পড়ে বুঝলাম যে ক্রস করেনি। এখানে যে বলছিলাম ক্রস করেছে, না ক্রস করেনি। ক্রস এই যে এইটা যেটা বলেছিলাম, ক্রস করলে দূরত্ব কম হতো, ক্রসটা করেনি। এই আঁকাটা ভুল হয়েছে। বোঝা গেছে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পরে এই লাইনটা আমি তখন পুরোপুরি প্রশ্নটা পড়িনি, তো আমি ভেবেছিলাম ক্রস করে গেছে, তো পরে পরে তখন এই শেষের দিকে বুঝলাম যে না, ক্রস করেনি, জাস্ট দূরত্ব কতটা সেটা জানতে চেয়েছে। ওকে, 50 নম্বর ম্যাথে আসছি। 50 নম্বর ম্যাথ বলছে যে 75 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনে, মুখে মুখে করা যায়, 75 মিটার দৈর্ঘ্যের একটি 75 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 125 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেন হচ্ছে 75 মিটার, সেতু হচ্ছে 125 মিটার, মোট তাহলে 200 মিটার, মোট হচ্ছে 200 মিটার, আর সেটা অতিক্রম করেছে 20 সেকেন্ডে। যদি কেটে দিই তাহলে 10 মিটার পার সেকেন্ড করে তার গতিবেগ। ওই ট্রেনটি কত সময় 65 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করবে? তাহলে 65 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম আর ট্রেনের নিজের দৈর্ঘ্য 75, তাহলে মোট 140 মিটার তাকে অতিক্রম করতে হবে, আর তার গতিবেগ এক এক সেকেন্ডে 10 মিটার, তাহলে এইখানেই ভাগ করে দিলাম, মোট 14 সেকেন্ড সময় লাগবে। একদম বোকা বোকা অঙ্ক, বাচ্চাদের অঙ্ক দিয়েছে, নো প্রবলেম। 51 নম্বর ম্যাথে আসছি। একটি ট্রেন 18 সেকেন্ডে একটি 162 মিটার লম্বা সেতু অতিক্রম করে। আগের দিনের সেম প্যাটার্নের ম্যাথ দিয়েছিল, আগের দিন দিয়েছিল একটা এই ধরনেরই ম্যাথ, যে 100 সেকেন্ডে একটা ট্রেন 800 মিটারের একটা সেতু অতিক্রম করে, আর 60 সেকেন্ডে ওই ট্রেনটাই 400 মিটারের একটা সেতু অতিক্রম করে। মনে আছে? একই প্যাটার্ন, একই ম্যাথ, যারা পারোনি তারা কিন্তু পুরো মিস করেছো। দেখো এক্ষেত্রেও তাই, একটা ট্রেন 18 সেকেন্ডে 162 মিটার লম্বা সেতু। আচ্ছা, 18 সেকেন্ডে যদি 162 মিটার একটা লম্বা সেতু অতিক্রম করে, তার মানে সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে, মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য এবং 162 মিটার লম্বা সেতু, মোট তার সময় লেগেছে 18 সেকেন্ড। বলো, এটা বুঝেছো তো প্রত্যেকে? এটা আরেকবার বলবো, কেন বলতে হয় বলো ডবল করে? ইজি ছিল তো কনসেপ্ট। একটি ট্রেন 18 সেকেন্ডে একটা 162 মিটার লম্বা সেতু অতিক্রম করেছে। আচ্ছা, লম্বা সেতুটা অতিক্রম করা মানে তো সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে। বলো, নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে এবং লম্বা সেতুটা অতিক্রম করেছে, তবেই তো সে পুরোটা অতিক্রম করেছে। তাহলে সেটা কত সেকেন্ডে করেছে? না, 18 সেকেন্ডে করেছে। তাহলে 18 সেকেন্ডে 162 মিটার সেতু, তার সাথে নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করেছে। আচ্ছা, ওই ট্রেনটি আবার 15 সেকেন্ডে 120 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করেছে। 15 সেকেন্ডে ওই ট্রেনটি 120 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করেছে, তার মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে, আবার 120 মিটারের একটা প্ল্যাটফর্ম অতিক্রম করেছে। তাহলে আমি যদি সব যদি বিয়োগ করি, তাহলে ট্রেনের নিজের দৈর্ঘ্য কাটা, তাহলে 3 সেকেন্ডে কত না 42 মিটার অতিক্রম করেছে অনলি। এবার এটা যেটা পেলাম সেটা কি, 3 সেকেন্ডে ট্রেনটা যতটুকু অতিক্রম করছে নিজের দৈর্ঘ্য বাদ দিয়ে, 3 সেকেন্ডে 42 মিটার অতিক্রম করে, তাহলে 1 সেকেন্ডে কত অতিক্রম করে? 42/3 মানে 14 মিটার। তাহলে 1 সেকেন্ডে যদি 14 মিটার যায়, তাহলে 18 সেকেন্ডে কত মিটার যেত? আচ্ছা, 18 সেকেন্ডে ওই ট্রেনটা যেত 18 গুণ 14 মিটার, 18 গুণ 14 মিটার, 14, আচ্ছা 18 দিয়ে 14কে যদি গুণ করি, 4 18 72, 2 হাতে 7, 18কে 18 সাথে 25, 252 মিটার যেত। তার মানে অরিজিনালি 18 সেকেন্ডে যেত কত? 252 মিটার, কিন্তু গেছে কত? 162 মিটার। কেন? কারণ 162 মিটারটা হচ্ছে শুধু লম্বা সেতুটা, তার মানে 162 মিটার যদি আমি বাদ দিয়ে দিই, 0, 15 থেকে 6 বিয়োগ করলে 9, তার মানে 90 মিটারটা হচ্ছে ট্রেনটার নিজের দৈর্ঘ্য। একদম ইজিয়েস্ট ওয়েতে। স্যার এটা দিয়ে বার করা যাবে না? হ্যাঁ, এটা দিয়েও বার করা যাবে। 15 সেকেন্ডে, এটার আবার কি হলো? মাইক্রোসফট থেকে এলো, জাস্ট এ মিনিট। এটা দিয়ে যদি বার করি, অন্য কালি নিই তাহলে বুঝতে পারবে। এটা দিয়ে যদি বার করি, 15 সেকেন্ডে 120 গেছে না, দেখি অরিজিনালি 15 সেকেন্ডে কত গেছে। 15 × 14, আচ্ছা 5, 4 15 60, 0 হাতে রইল 6, 15কে 15 আর 6 21, যাওয়ার কথা 210, মানে এখানে যাওয়ার কথা 210 ট্রেন আর এক প্ল্যাটফর্ম মিলিয়ে, কিন্তু গেছে কত? দেখো এখানে বলেছে 120 মিটার প্ল্যাটফর্ম, তাহলে 120 যদি বাদ দিয়ে দিই, দেখো তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা কত? 90 মিটার। অ্যাজ ইট ইজ, এখানেও 90, এখানেও তো আমাদের 90 বেরিয়েছে, যে কোনো একটা দিয়ে আমরা বার করতে পারি। বলো, কারো বুঝতে অসুবিধা হয়েছে? কাউকে বলতে হবে আবার? চলো,
চলো পরের কোশ্চেন আছে। দেখো একই প্যাটার্ন যদি চিনতে না পারো, একই প্যাটার্নের ম্যাথ যদি পরীক্ষায় ছেড়ে আসো, তাহলে কিন্তু বিশাল বড় দুর্ভাগ্য। এই একই ম্যাথ কিন্তু আমরা সেট 2 না সেট 1-এ করেছি, সম্ভবত সেট 1 বা সেট 2-তে। তো এই একই প্যাটার্নের ম্যাথ এটা যদি মিস করে আসো, তাহলে কিন্তু তোমাদের প্র্যাকটিসের অভাব রয়েছে। একটি ট্রেন 20 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে। আচ্ছা, 20 সেকেন্ডে যদি একটা টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে, তার মানে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে 20 সেকেন্ডে। টেলিগ্রাফ পোস্টটাকে তো ধরা হয় না ট্রেনের সাপেক্ষে, তাহলে একটা ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে 20 সেকেন্ডে। এবং একটি 150 মিটার লম্বা সেতু অতিক্রম করে 30 সেকেন্ডে। তাহলে বলো, একটা 150 মিটার যদি লম্বা সেতুকে অতিক্রম করে 30 সেকেন্ডে, তার মানে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যটাও অতিক্রম করছে। আর নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে তো তার 20 সেকেন্ড নিজেরই লাগে। তার মানে সেতুটা যেটা 150 মিটার, সেটা অতিক্রম করতে তার মাত্র 10 সেকেন্ড লাগছে। বলো, এইটুকু কনসেপ্ট বুঝতে পেরেছো? কে বুঝতে পারোনি বলো? বুঝতে পেরেছো? তাহলে সেতুটা অতিক্রম করতে যদি, হ্যাঁ বলো। হ্যাঁ অবশ্যই বলে দিচ্ছি। 20 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে, মানে ধরে নাও একটা ট্রেন এটা একটা টেলিগ্রাফ পোস্টকে এপার থেকে এপারে চলে যায় 20 সেকেন্ডে। তার মানে এই পুরো যেটা দৈর্ঘ্য ট্রেনটার, সেটাই সে 20 সেকেন্ডে অতিক্রম করে এপার থেকে এপার, কারণ টেলিগ্রাফ পোস্টটাকে ধরা হয় না কতটা আছে। তাহলে একটা ট্রেন তার নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করে 20 সেকেন্ডে। আর বলেছে ওই ট্রেনটাই 150 মিটার লম্বা একটা সেতুকে অতিক্রম করে 30 সেকেন্ডে। মানে এই ট্রেনটাই দাঁড়া মুছে দিই, এই ট্রেনটাই 150 মিটার লম্বা একটা সেতু, এই ট্রেনটাই 150 মিটার লম্বা একটা সেতুকে এপার থেকে এপারে আসছে 30 সেকেন্ডে। এবার বলো, 30 সেকেন্ডে যদি আসে 150 মিটারের এই সেতুটাকে অতিক্রম করতে, তার মানে সে তার নিজের দৈর্ঘ্যটা এপার থেকে এপারে গিয়ে অতিক্রম করছে, আর সেতুটাকেও অতিক্রম করছে। মোট লাগছে 30 সেকেন্ড। এবার বলো, নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে তো তার 20 সেকেন্ড লাগে। তার মানে এই 150 যেটা সেতুটা, সেটা অতিক্রম করতে তার 10 সেকেন্ড লেগেছে, কারণ নিজের দৈর্ঘ্য 20 সেটা অতিক্রম করেছে, আর সেতুটার দৈর্ঘ্য 150 সেটা 10 সেকেন্ড অতিক্রম করেছে, তবেই দুটো মিলে 30 সেকেন্ড লেগেছে। বুঝেছো? হ্যাঁ। ওকে, তাহলে সেতুটা হচ্ছে 150 মিটার অতিক্রম করে 10 সেকেন্ডে। তার মানে এক এক সেকেন্ডে 15 মিটার করে অতিক্রম করে। আচ্ছা, এক এক সেকেন্ডে যদি, তাই তো, হ্যাঁ। এবার বলেছে তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? আমার এইসব জানার দরকার নেই তো। ট্রেনটির দৈর্ঘ্য কত এটা আমার জানার দরকার নেই, বেকার লিখেছি। ট্রেনটির দৈর্ঘ্য জানতে চেয়েছে। আচ্ছা, 10 সেকেন্ডে যদি 150 মিটার যায়, এই যেটা সেতুটা, তাহলে 30 সেকেন্ডে টোটাল কত যাবে? 30 সেকেন্ডও জানার দরকার নেই, বেকার এত কিছু, হ্যাঁ বেকার এত কিছু করে ফেলছি। 10 সেকেন্ডে 150 গেছে, তাহলে 20 সেকেন্ডে কত? 300 যাবে। অযথা বাড়িয়ে লাভ তো নেই। হ্যাঁ, আর সেকেন্ড কেন লিখছি? 10 সেকেন্ডে 300 মিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য, আবার ভুল কি হয়েছে কি জানি, বাইরে ওই যে টোটোর আওয়াজ আসছে, কনসেন্ট্রেট ব্রেক করছে। যাই হোক, তাহলে 10 সেকেন্ডে 150 মিটার যদি যায়, তাহলে ট্রেনটি তো 20 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য পার করেছে, তাহলে 20 সেকেন্ডে ট্রেনটি 300 মিটার যাবে। ব্যাস, একদম সিম্পল, একদম ফাইনাল। খুব কনসেন্ট্রেশন ব্রেক হয়েছে এই জায়গাটা, তার জন্য অনেকবার একই কথা বারংবার রিপিট করেছি। চল একটু কুইক করছি। 53 ম্যাথ। 150 মিটার লম্বা একটি যাত্রীবাহী ট্রেন 100 মিটার লম্বা একটি মালগাড়ি একে অপরের বিপরীত দিকে আসছে। একটা এদিকে যাচ্ছে, একটা এদিকে আসছে, নো প্রবলেম। তাহলে রিলেটিভ স্পিড অর্থাৎ আপেক্ষিক গতি যোগ হবে, দূরত্ব তাই হবে। তাহলে 150 আর 100 যোগ হলে কত হচ্ছে? 250। আর কি বলেছে? তাদের গতিবেগ 39 আর 21, এটাও তাহলে যোগ হবে। 39 আর 21 যদি যোগ হয়, তাহলে হবে 60 ওদের গতিবেগ। আর মিটার পার সেকেন্ডে নিয়ে গেলে 5/18 দিয়ে গুণ হবে। 6 দিয়ে ভাগ করলে 10, 6 দিয়ে ভাগ করলে 3, 5 10 50/3 মিটার পার সেকেন্ড তাদের গতিবেগ পেয়ে গেলাম। আচ্ছা, যারা একদমই বুঝতে পারলে না, ট্রেনের চ্যাপ্টার দেওয়া আছে অলরেডি আমার ভিডিও করা, একবার চ্যাপ্টারটা দেখে নেবে। এই ম্যাথটা তোমার মনে হবে সব থেকে বোকা ম্যাথ, কারণ এই ধরনের ম্যাথ প্রচুর করানো হয়েছে, প্রচুর। অতএব যারা এখন এই মুহূর্তে বুঝতে পারলে না, দয়া করে একবার ওই ভিডিওটা দেখে নেবে, আমার মনে হয় অনেক আগে বুঝে যাবে, আমার থেকেও আগে বুঝে যাবে। তাহলে টোটাল 150 মিটার 250 মিটার পার করতে হবে, আর ওদের গতিবেগ 50/3 মিটার করে পার সেকেন্ডে। চলো উল্টে দিচ্ছি, 250/50 গুণ 3, আর 50 দিয়ে 250কে কাটলে 5, 5 দিয়ে 3কে গুণ করলে 15 মিটার, এই 15 সেকেন্ড তার সময় লাগবে তাদের একে অপরকে অতিক্রম করে। কত সেকেন্ডে? না 15 সেকেন্ডে।
কারোর কি বুঝতে অসুবিধা হয়েছে? যারা আগে চ্যাপ্টারটা করে নিয়েছো তারপরেও বুঝতে পারছো না, এমন কি কেউ আছো? চলো, আশা করি এরকম তো হওয়ার কথা না, কারণ চ্যাপ্টার অনেক ডিটেলসে করিয়েছে। 54টা মান নির্ণয় করো। দেখো আমি এটা ম্যাথের মধ্যেই করে দিচ্ছি, এখানেই করে দিচ্ছি। 256 রুটের মধ্যে আছে মানে কত বেরোবে বলো? 16 বেরোবে। ভেরি গুড। আর নিচে রয়েছে 8। আচ্ছা 576 রুটের মধ্যে আছে, কত বেরোবে বলো? 24। নিচে রয়েছে 12। আর 112 উপরে আছে আর নিচে রয়েছে 196, তাহলে রুট থেকে কত বেরোবে? 14। ভেরি গুড। 12 দিয়ে 24কে কাটো 2, 8 দিয়ে 16কে কাটো 2, আর 14 দিয়ে 112কে কাটো 8, 8 14 112, 8 দুগুণে 16, 16 দুগুণে 32 উইল বি দ্য রাইট আনসার, অপশন সি। চলো 55 নম্বর ম্যাথ আমি মুখোমুখি এখানেই করে দিচ্ছি। 50-এর কিউব মানে 5-এর কিউব কত হয় বলো? 125। আর শূন্য আছে তার মানে 3টে শূন্য হবে, কারণ কিউব মানে 3 বার হবে। আচ্ছা -30-এর কিউব, এইখানে একটু দেখে নাও। -30-এর কিউব মানে -30 গুণ -30 গুণ -30, দুবার যদি মাইনাস মাইনাসে গুণ হতো তাহলে প্লাস হতো, মাইনাসে মাইনাসে প্লাস 900 হতো। কিন্তু দুবার জায়গায় যদি 3 বার গুণ হয় তখনই আবার প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। মানে সবসময় মনে রাখবে, মাইনাস যদি বিজোড় সংখ্যায় গুণ হয়, মানে মাইনাস গুণ মাইনাস যদি হয় এটা জোড় সংখ্যায় গুণ তাহলে প্লাস, কিন্তু মাইনাস গুণ মাইনাস গুণ মাইনাস যদি হয় তাহলে আবার মাইনাস হয়ে যাবে ঘুরে ফিরে। কেন? কারণ মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস, তাই হয়েছে। -30 গুণ করলাম 900, কিন্তু মাইনাসে মাইনাসে প্রথমে একটা প্লাস হয়েছে, কিন্তু পরে আবার -30-এর সাথে প্লাস গুণ হয়ে আবার প্লাসে মাইনাসে মাইনাস, 900 327 আর 3টে শূন্য। 900 × 30 করলে 27,000, -27,000। তেমনিভাবে 20টাও তাহলে সেম হবে, যেহেতু কিউব আছে। তাহলে 2-এর কিউব কত? 8, -8 আর 3টে শূন্য মানে 8,000। আচ্ছা -27,000 -8,000 যদি আমি যোগ করি, কি করবো? এটা তো যোগই হবে, তাহলে কত হবে? -35,000। আর এখানে কত হয়েছিল? মাইনাস না, এখানে ছিল প্লাস 1,25,000, সেখান থেকে 35,000 বাদ দিয়ে দাও। 1,25,000 থেকে 35,000 বাদ দিলে 0 0 0 5-এর 0 হাতে কিছু নেই, 12 থেকে 3 বিয়োগ করলে 9, 90,000 আনসার হবে। প্লাস 90,000, কারণ 1,25,000টা প্লাসে ছিল, তাহলে প্লাস 90,000 মানে অপশান সি। মুখে করা যেত, তোমাদের একটু বেসিক কনসেপ্ট বোঝানোর জন্য এতক্ষণ ধরে আমায় কথা বলতে হলো, নাহলে এমনি হয়ে যেত। চলো 56-র ম্যাথটা আগের দিনই যেন কেউ ক্লাস একদিন জিজ্ঞেস করলে বলে দিয়েছিলাম, তাও একবার বলে দিচ্ছি। 56-র ম্যাথটা খুব ভালো ম্যাথ, একটু কনসেপ্ট বুঝতে হবে। বলেছে যদি বিক্রয় মূল্য দ্বিগুণ হয়ে যায়, ধরো এটা হচ্ছে 1 টাকা বিক্রয় মূল্য, এটার দাম দেওয়া আছে, ধরো যাই হোক সাপোজ একটা দাম দেওয়া আছে। এখন বলছে বিক্রয় মূল্যটা দ্বিগুণ হয়ে গেছে, মানে 2 দিয়ে গুণ হয়ে গেছে, তখন প্রকৃত মূল্য এর থেকে 3 গুণ লাভ হয়। তাহলে প্রকৃত মূল্য যেটা ছিল সেটা আমি 100 ধরে নিচ্ছি, আর 100 থেকে যদি 3 গুণ লাভ হতে হয় তাহলে নিশ্চয়ই 400 টাকা বিক্রি করতে হবে, তবেই 3 গুণ মানে 300 টাকা লাভ হবে। ইজি ওয়ে। বিক্রয় মূল্য যা থাকুক, এবার তো আমরা বুঝতেই পারছি বিক্রয় মূল্য কত ছিল। বিক্রয় মূল্য ছিল 200 টাকা, আর সেটা দ্বিগুণ মূল্য করা হয়েছে, তার মানে এখন বিক্রয় মূল্য করা হয়েছে 400 টাকা, আর ওই প্রোডাক্টটার দাম ছিল 100 টাকা। দেখো এবার স্যাটিসফাই করো যে যদি বিক্রয় মূল্য দ্বিগুণ হয়, মানে বিক্রয় মূল্য ছিল 200 টাকা, সেটা দ্বিগুণ করেছি 400 টাকা, তখন প্রকৃত মূল্য এর থেকে, প্রকৃত মূল্য 100 টাকা, এর থেকে 3 গুণ লাভ হয়। হ্যাঁ 3 গুণ মানে 300 টাকা লাভ হয়েছে, কারণ 400 টাকা বিক্রি করেছে। তবে লাভের হার কত? লাভের হার আমরা কখন পাই? যখন প্রকৃত মূল্য থেকে কত টাকা লাভ হয়েছে না 300 টাকা লাভ হয়েছে, শতাংশ মানে 100-তে কত? 100 কাটা, তার মানে লাভ হয়েছে 300%। একদম বেসিক ম্যাথ ছিল, কিন্তু ভালো কনসেপ্ট ছিল। চলো 57 নম্বর ম্যাথ। দেখো আমি বলেছিলাম তোমাদেরকে বারবার, যারা পার্সেন্টেজের ম্যাথ শিখেছো, পার্সেন্টেজ দিয়ে সরল সুদের ম্যাথ শিখেছো, তারা যদি এই ম্যাথটাতে ইমপ্লিমেন্ট না করতে পারো তাহলে ভাববে পার্সেন্টেজের ম্যাথ দিয়ে সরল সুদের ম্যাথ শেখা এখনও তোমার হয়নি। যারা এটাকে দেখে সঙ্গে সঙ্গে এইভাবে করেছো পিটিআর দিয়ে, দেখো আমি একবার পিটিআর দিয়ে করে দিই। 18,000 টাকা ধার নিয়েছে, তার মানে পি মানে হচ্ছে 18,000। বার্ষিক সুদের হার R%, তার মানে আর হচ্ছে R%, এই 10 লিখে দিয়েছি। আর সময়টা জানতে চাইছে, সময়টা মানে টি লিখে দিয়েছি, আর নিচে 100, আর সুদ দিয়েছে কত? 2700 টাকা, তাহলে এখানে লিখেছো 2700। এইভাবে তোমরা করেছো। আচ্ছা 2700 দুটো শূন্য আর 1800 দুটো শূন্য কেটে দিলাম। চলো আচ্ছা 9 দিয়ে কাটলে 3, 9 দিয়ে 180কে কাটলে হচ্ছে
20। চলো 3 দিয়ে আর তো কিছু কাটা যাচ্ছে না, আচ্ছা 3টা তাহলে অ্যাজ ইট ইজ রেখে দাও। তাহলে 20 একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম। এদিকে রয়েছে 2t আর এদিকে রয়েছে 3, t সমান 3/2 মানে 1.5 বছর সময় লেগেছে, 1.5 বছর। বাস, তোমরা এইভাবে অনেকেই করেছো। কিন্তু আমি যদি বলি যে যদি একটু পার্সেন্টেজ ভেঙে মুখে মুখে করতে তাহলে খুশি হতাম। বলো, পার্সেন্টেজ ভেঙেই করেছো তো? বিরাট খুশি হয়েছে, বিরাট খুশি, মানে এর থেকে ভালো খুশি আমার এই মুহূর্তে হচ্ছে না, মানে খুব খুশি হয়েছে। কেন দেখো ভালো করে, যারা পার্সেন্টেজ ভেঙে শেখোনি তারাও একটু দেখো, যারা শিখেছো তারাও। 18,000 টাকা ধার নিল আর বার্ষিক সুদের হার 10%। আচ্ছা বলো, 18,000 টাকা 10% তো 1,800 টাকা হওয়ার কথা। 18,000 টাকা 10% 1,800 টাকা, কিন্তু সুদ দিয়েছে কত টাকা বলো? 2,700 টাকা। তার মানে নিশ্চয়ই 1 বছর খাটেনি, আরও একটু বেশি কেটেছে। আচ্ছা 1800-র সাথে আর 900 যোগ করলেই 700 হয়। 1800-র সাথে আর 900 যোগ করলেই 700 হয়। তার মানে 900 টাকাটা আর কত দিনে হবে, নাকি আরও 6 মাসে 900 টাকা হবে? 1 বছরে যদি 1800 টাকা হয় তার মানে 6 মাসে 900 টাকা হবে। তাহলে 1 বছর আর 6 মাস, মোট 1.5 বছরের মধ্যে 700 টাকা সুদ দিতে হয়েছে। এটা আমি এখানে লিখলাম, তোমরা তো মুখেই করতে পারতে, মুখে 18,000-এর 1% 10% 1,800 টাকা, 18,000-এর 15% হচ্ছে 700 টাকা। তার মানে 1.5 বছর খেলেছে। যাই হোক, যারা মুখে মুখে করেছো বা পার্সেন্টেজ ভেঙে করেছো আমি ভীষণ খুশি, কিন্তু যারা পিটিআর দিয়ে করেছো তারা একটু প্রসেস চেঞ্জ করলে আমার মনে হয় অনেক আগে করতে পারতে। 58 নম্বর ম্যাথ পেরেছো অনেকে, নাকি পারোনি? আমি তোমাদেরকে বারবার বলেছি 58 নম্বর ম্যাথ মানে জটিল সুদের ম্যাথ। আমি তোমাদের যখন জটিল সুদের চ্যাপ্টার করিয়েছি আমি তোমাদেরকে বলেছি যে আমার একটা নাম্বার চাই পরীক্ষায়। কিভাবে করেছি, কোন প্রসেসে করেছি আমার জানার বা দেখানোরও দরকার নেই। কারণ মাইক মনে হয় মিউট করা হয়নি, একটু মিউট করে দাও। কারণ মাইকটা আনমিউট রয়েছে, একটু মিউট করে দাও। চল, জটিল সুদের ম্যাথে আমি বারবার বলেছি আমার একটা নাম্বার চাই, এটার মধ্যে দিয়ে যেটা সঠিক উত্তর সেটা করতে পারলেই তো আমার 1 নম্বর। কীভাবে করেছি জানার দরকার নেই। আর আমি বারবার বলেছি অ্যামাউন্ট ইকুয়ালস টু P1 + P+1/100, ওইসব ফর্মুলা আমরা লাগাবো না। 1250 রয়েছে, বলো এর মধ্যে সব থেকে আমি বারবার একটা কথা বলতাম, কি বলো, মনে আছে কারোর? না, কি বলতাম ক্লাস করানোর সময়, কি বলেছিলাম? অপশন নাও। হ্যাঁ, তাও ওয়ার্ডটা ঠিক ব্যবহার করতে পারলে না। সুন্দর যে অপশানটা তোমার মনে হচ্ছে, আমি এই কথাটাই বারবার বলতাম, যে অপশানটা তোমার সুন্দর মনে হচ্ছে, বলো এই 5টার মধ্যে কোন অপশানটা তোমার সুন্দর বলে মনে হচ্ছে, যেটা দিয়ে ঝামেলা হবে না? অপশান অপশান ডি তোমাদের সুন্দর বলে মনে হচ্ছে, 5%। চলো, কোনো ব্যাপার না। 1250 টাকার 5% কত? আচ্ছা 1250 টাকার 10% কত? 125 টাকা। তাহলে 5% এর অর্ধেক হবে, মানে 62 টাকা 50 পয়সা। আচ্ছা 50 পয়সা লিখলাম না, 62 লিখলাম, অন অ্যান অ্যাভারেজ 62। 10% যদি 125 টাকা হয় তাহলে 5% তার অর্ধেক, মানে 62 টাকা লিখলাম। আচ্ছা 62-র 5% তো আবার দ্বিতীয় বছর পাবো। 62 না, ধরো 60। 60-এর 5% কত? 60-এর 10% 6 টাকা, 5% 3 টাকা। তাহলে 60-এর 3 টাকা, 3 টাকা, আর এই বছর আবার একটা 3 টাকা। চলো, তাহলে টোটাল হলো এখান থেকে 9 টাকা, আর এখান থেকে 62, 62, 62, 3, 6, 80, 180, 188 আর 9, মানে ওই 198 টাকা, 197 টাকার কাছাকাছি। কিন্তু ওরা দেখো এখান থেকে 1250 থেকে সুদ পেয়েছে 3 বছরে কত? 1488 টাকা। আচ্ছা 1488 টাকা থেকে 1250 টাকা যদি বিয়োগ করে দেখো, 8, 3, 2, 238 টাকা সুদ পেয়েছে 3 বছরে। আর আমার এখানে সুদ হয়েছে 3 বছরে 197 টাকা। বলো, তার মানে 5% তো আনসার সঠিক হচ্ছে না, 5% কাছাকাছিও যায়নি 238-এর। তাহলে এর থেকে আর একটু বেশি নিলে আশা করছি 238-এর কাছাকাছি চলে যাবে। দেখো 197 মানে তো 200, আর একটু যদি বেশি নিয়ে, আচ্ছা অপশান বি নাও, 6%। 1250 প্রথম একটা অপশান নেব, তাহলে
তাহলেই বুঝতে পারবো। মাইকটা মিউট করে দাও। প্রথম একটা অপশান নেবো, তাহলেই বুঝতে পারবো যে কোনটা উত্তর হতে পারে। কাছাকাছি চলে যাবো তো প্রথম অপশান। আচ্ছা বলো 1250-এর 6%। 1250-এর 6%। এবার আমি একটু পার্সেন্টেজটা একটু ক্যালকুলেশন করা শিখিয়ে দিই। যাই হবে দেখো, যেই পার্সেন্টেজটা বলবে সেটা দিয়ে এটাকে একটু গুণ করে দেবে কষ্ট করে। আচ্ছা বলো 125-কে যদি 6 দিয়ে গুণ করি নর্মালি, 5 6 30-এর 0 হাতে 3, 6 2 12 আর 3 15-র 5 হাতে 1, 6-কে 6 আর 1-এ 7, 750। মানে এটা হবে বলো তো কত? 75 টাকা। এমনি অন অ্যান অ্যাভারেজ রাউন্ড ফিগার। আচ্ছা বলো এখান থেকে বসাও 6 0 0, 5 6 30-এর 0 হাতে 3, 6 2 12 আর 3 15 হাতে 1, 6-কে 6 আর 1-এ 7। উপরে 7500 আর নিচে তো 100। 100 মানে 2 ঘর পর পয়েন্ট, পয়েন্টের পর দুটো শূন্য কাটা, মানে 75 টাকা। প্রথম বছর 75, দ্বিতীয় বছর 75, তৃতীয় বছর 75। আর এই 75-এর 6%। বলো 75-এর 6%। দেখো 5 6 30-এর 0 হাতে 3, 6 7 42 আর 3 45, আর নিচে 100 মানে 2 ঘর পর পয়েন্ট, মানে 4.5 টাকা। 4.5 4.5 4.5। আমি এটা এক্স্যাক্ট ক্যালকুলেশন করছি কেন? কারণ আমি জানি 5% তো উত্তর হবে না, কারণ কাছাকাছি গেছে। তার মানে 6% উত্তর হতে পারে, তার জন্য এক্স্যাক্ট ক্যালকুলেশন করছি। না হলে আমি তাও করতাম না। আমি 75টা 70 লিখতাম, এটাও 70, এটাও 70 লিখতাম, আর এটা 4.5টাকে 4 লিখতাম, এটাও 4, এটাও 4 লিখতাম, কারণ খুব কুইক ক্যালকুলেশন করার জন্য। কিন্তু অপশানগুলো 7 আর 8 দিয়েছে খুব ক্লোজ, তার জন্য একদম এক্স্যাক্ট ক্যালকুলেশন করছি। এটা না হলে এটা উত্তর হবে। চলো দেখো 375 যদি যোগ করি, 75 দুগুণি 150, আর 3 75 225। ভেরি গুড, 225। আর এদিকে 4.5 4.5 4.5 যদি যোগ করি, 3 4 12 আর 1.5 13। আচ্ছা 13 আর 13.5 হয়, 13.5 লিখলাম। তাহলে দেখো পয়েন্ট, এদিকে 8 3, এ দেখো 238, এ দেখো 238। আমরা এটা 1488.77 ছিল, আমি ওই 0.7টা নিইনি, কারণ এখানে 0.50 আছে। তার মানে বুঝতে পারছো তো, স্যাটিসফাই হয়ে গেছে। অপশান বি উইল বি দ্য রাইট আনসার। আমি ফার্স্ট অপশান দেখে সেকেন্ড অপশানটা অ্যাটেম্প করেছি, সেকেন্ড অপশানে রাইট আনসার হবে। এবার তোমাদের খুব ক্লোজ অপশান দিয়েছে, তার জন্য আমাকে এই 6টা এক্স্যাক্ট করতে হলো। না হলে একটু বড় বড় অপশান দিলে তোমরা বুঝতেই পারতে, 5 যখন হয়নি তাহলে 6 উত্তর হবে। আর আমি তোমাদের বারবার বলি, এটা দ্য বেস্ট ওয়ে, অনেক তাড়াতাড়ি হবে যদি তোমরা একটু কুইক ক্যালকুলেশন করতে পারো। চলো 58 নম্বর ম্যাথে 58 নম্বর হয়ে গেল। 59 নম্বর ম্যাথ, গড়ের ম্যাথ দিয়েছে, এবং গড়ের অঙ্ক আমরা খুব ইউনিক ওয়েতে মুখে মুখে করতে পারি। দেখি এখানে করা যায় কিনা। কোনো বিদ্যালয়ে 40 জন ছাত্রের গড় নম্বর 68, ঠিক আছে। পরে ভালো করে দেখার পর দেখা গেল ভুল খুঁজে পাওয়া গেছে, সেখানে 25-এর পরিবর্তে 45 সংখ্যা ধরা হয়েছে। আচ্ছা যখন 40 জনের গড় হয়েছিল 68, তখন ভুল করে 25 নম্বরের পরিবর্তে 45 নিয়েছিল। মানে কত বেশি নিয়েছিল? 25-এর পরিবর্তে 45, মানে 20 বেশি নিয়েছিল। আর এই 20 নাম্বারটা সবার মধ্যে ভাগাভাগি হয়ে গেছিলো বলে 68 পেয়ে গেছিলো সবাই। তাহলে এই 20 নাম্বারটা তো এখন কমে যাবে, কারণ এখন তো 25 ধরা হবে, কারণ ভুলটা সংশোধন করে নিয়েছে। তাহলে 20 নাম্বার যদি 40 জনের মধ্যে থেকে কমে যায়, তাহলে এক একজনের মধ্যে থেকে 0.5 করে কমবে, মানে প্রত্যেকের গড় 68 থেকে এখন হয়ে যাবে 67.5। বলো বুঝতে পেরেছো? একদম মুখে মুখে করার, যারা এই গুণ করে করবে, ভাগ করে করবে, তারা কিন্তু বিপদে পড়বে। 60 নম্বর ম্যাথ। চলো বলেছে যদি কোনো পেন্সিলের 8 ভাগের 1 অংশ কালো হয়। আচ্ছা 8 ভাগের মধ্যে 1 অংশ যদি কালো হয়, আমি পুরো পেন্সিলটাই ধরে নিচ্ছি 8 ভাগ, তার মধ্যে 1 অংশ যদি কালো হয়, তার মানে এখনও রয়েছে 7 ভাগ। এই যে ধরো পুরো পেন্সিল, এই 1 ভাগ হচ্ছে কালো, ব্ল্যাক, তাহলে এই 7 ভাগটা এখনও রয়েছে। এবার বলছে অবশিষ্টাংশের হাফ অংশ, মানে অবশিষ্ট যেটা আছে তার হাফ, মানে পুরো মাঝামাঝি হাফ অংশ বলছে সবুজ, মানে এই পুরোটা হচ্ছে সবুজ, গ্রিন। আর অবশিষ্ট পেন্সিলের মানে রয়েছে যে অবশিষ্ট এইটুকু, এই অবশিষ্ট পেন্সিলের 3.5 সেমি হলো কমলা, মানে এই 3.5 সেমি হলো অরেঞ্জ। এবার দেখো আমাদের অবশিষ্ট কত ছিল, আমরা পুরো পেনটাকে ধরেছিলাম 8, পেন্সিলটাকে 1 ভাগ চলে গেছে, রয়েছে 7 ভাগের মধ্যে যদি অর্ধেক করি, তার মানে এটা 3.5 ভাগ, এটাও 3.5 ভাগ, তার মানে আমারও অবশিষ্ট রয়েছে 3.5 ভাগ, এখানেও দেখছো অবশিষ্ট 3.5 ভাগ। তার মানে বলেছে সমগ্র পেন্সিলের দৈর্ঘ্য কত? সমগ্র পেন্সিলের দৈর্ঘ্য তাহলে 8, কারণ আমার 8 ধরেছিলাম যেটা, সেটাই তো এটার সাথে স্যাটিসফাই হয়ে যাচ্ছে।
বলো, কেউ বুঝতে পারোনি এমন কেউ আছো? চল, পুরোপুরি ক্লিয়ার? যেটা উত্তর তো বলেছিলে। বলো। আচ্ছা, এটার উত্তর আমরা 8ই করেছিলাম আমিও, কিন্তু করেছিলাম বলেছিলে তুমি। উত্তর এ বলেছিলাম। হ্যাঁ স্যার। তাহলে তোমরা প্রত্যেকে 1 নম্বর করে বাড়িয়ে নেবে। আমি তো র্যান্ডাম উত্তর দেখে বলে গেছি, তখন তার আমি চেক করিনি। এখন ম্যাথটা করতে গিয়ে দেখলাম যে হ্যাঁ উত্তর 8 আছে, তাহলে উত্তর হয়তো তখন ভুল বলেছি। এমন বেশ কিছু জিকেও আছে আমি দেখলাম যেগুলোর উত্তর আমি বলেছি, কিন্তু ওটা আজকে যখন জিকে করাতে গেলাম তখন দেখছি যে কারেন্ট অ্যাফেয়ার্সে একটা উত্তর যেটা হবে মায়ানমার, সেটার উত্তর কিন্তু বলা হয়েছে ইন্দোনেশিয়া। ওটার উত্তর হবে মায়ানমার, কিন্তু উত্তর বলা হয়েছে ইন্দোনেশিয়া, কারণ সেটাই উত্তর ভুল দেওয়া আছে। তো আমি তো তখন তোমাদের র্যান্ডাম বলি, তার জন্য উত্তরগুলো ভুল হয়তো হতে পারে, কিন্তু যখন ক্রস চেক করি বা ওটা নিয়ে একটু সার্চ করি তখন কিন্তু সঠিক উত্তরটা আমি বলে দেবো, চিন্তা নেই। আর তখন 1 নাম্বার করে বাড়িয়ে নেবে যাদের যাদের বাড়বে। আজকের যে জিকে সেটটা দিয়েছি, আজকে এই পর্যন্ত রইলো, একটু কথা শুনে নাও। আজকের যে জিকে সেটটা দিয়েছি সেই সেটটা প্রত্যেকে একটু দেখে নেবে, কারণ ওটা হচ্ছে তোমাদের সেট 1-এর জিকে, যেটা তোমাদের অলরেডি দেওয়া হয়ে গেছে, করা হয়ে গেছে, কিন্তু ওর সাথে কিছু এক্সট্রা ইনফো আমি অ্যাড করেছি যেগুলো তোমরা খাতায় নোট ডাউন করে পড়বে, যেগুলো কাজে লাগবে। ওর থেকেই কিন্তু প্রশ্ন আসে। আর প্রত্যেকে একটা এক্সট্রা খাতা বানাবে। আমি চেষ্টা করব এবার থেকে বৃহস্পতিবার করে একটা ক্লাস এক্সট্রা নেওয়ার, যেখানে একটু অ্যাডভান্স ম্যাথ করাবো। কিন্তু অ্যাডভান্স ম্যাথ কিন্তু বাংলা ভাষায় করলে হবে না। হ্যাঁ, আমি তোমাদের ইংলিশ ভাষায় ম্যাথ থাকবে, আমি প্রত্যেকটা ম্যাথ বেঙ্গলিতে ট্রান্সলেট করে দেবো, প্রত্যেকটা ম্যাথ। কিন্তু ম্যাথ কিন্তু ইংলিশ ভার্সানেই করতে হবে। হ্যাঁ, তোমরা বেঙ্গলিতে করবে, কিন্তু আমি বোঝাবো বাংলাতে, কিন্তু ম্যাথের ল্যাঙ্গুয়েজটা ইংলিশে লেখা থাকবে। একটা এক্সট্রা খাতা বানাবে, 10-20 টাকার দামের একটা খাতা কিনে নেবে। 10 টাকা না 20 টাকা দামেরই এখন খাতা, 10 টাকার আর খাতা নেই। একটা 20 টাকা দামের এক্সট্রা খাতা প্রত্যেকে এক্সট্রা কিনে নেবে। বেশি মোটা কিনতে হবে না, কারণ একটা শেষ হলে আর একটা খাতায় ধরবে, সেটাই বরং ভালো হবে।